লুটতে হয়। মনে হয় যে এর কি নাম সভ্যতা? মানুষ সভ্য হয়েছে কি এই জন্যে, শুধু নিজের ক্ষমতা জাহির করার জন্যে, নিজেকে আমি কত বড় করে তুলতে পারি তার জন্যে অকাতরে মানুষকে এইভাবে মেরে ফেলতে, একটা শহরকে একেবারে নিশ্চিহ্ন করে গুঁড়িয়ে দিতেও কিছু মানুষের এতটুকু বুক কাঁপে না। জানি না বিনিময়ে সত্যি তারা কি পান। আমাকে দিদি বলেছিল একটু কিছু শোনানোর জন্যে, তো আমি ভাবছিলাম যে কি শোনাবো করতে করতে ছোট্ট একটা গল্প আপনাদের শোনাই, কিন্তু গল্পটার মধ্যে অনেক কিছু আছে। সবচেয়ে বড় কথা, গল্প মানেই দেখবেন একটা চমক থাকে, এই চমকই আমাদের যেন গল্পটা বেশি করে টেনে নিয়ে যায়। আজকে এখানে আবহ সঙ্গীতের দায়িত্বে বোধহয় শুভ্র আছে, কিন্তু আমি শুভ্রকে একটু ছুটি দিচ্ছি। আপনাদের সকলকে অনুরোধ করব, এখানে পুরো ঘটনার একটা ট্রেনের মধ্যে ঘটে, আর একটা স্টেশনের প্ল্যাটফর্ম। তো ট্রেন চলতে চলতে কীরকম আওয়াজ হয় আমরা সকলে জানি, একটা রাতের প্ল্যাটফর্মের চেহারা কেমন হয় আমরা সকলে জানি, কি আওয়াজ হয় সেখানে সেটাও আমরা জানি। কাজে আলাদা করে এখানে মিউজিকের দরকার নাও হতে পারে। গল্পটা আমার মনে হয় আপনাদের সকলেরই ভাল লাগবে, মন ছুঁয়ে যাবে। গল্পটির নাম হচ্ছে ক্যামেরাওয়ালা, লিখেছেন অভিক দত্ত। আমি একজন অভিক দত্তকে চিনি, এটা তাঁরই লেখা কিনা জানি না, কিন্তু গল্পটা সত্যি ভালো। রাতের ট্রেন, যা বললাম বাকিটা আপনারা মনে মনে ভেবে নিন। লোকটা জামতাড়া থেকে উঠল, রাত 11:30 বাজে। আমি জেগেই ছিলাম। কুয়াশার জন্য ট্রেনগুলো বেশ দেরিতে চলছে, এসি টু টায়ারে বেশ কয়েকটা বার্থ খালি। ট্রেনগুলো নাকি এত দেরি করছে, অনেকেই এই প্রবল শীতে আর এসিতে যান না। টিটি বলছিলেন আজকাল নাকি প্রায়ই এরকম হচ্ছে, ট্রেনের সময়ের কোনো ঠিক নেই, কখন আসছে কখন যাচ্ছে কোনো ব্যাপার নেই। হাওড়া থেকে ওঠার পর থেকেই দেখছি ট্রেন এক প্রকার ফাঁকা। আমি একটা লোয়ার বার্থ পেয়েছি, বাকি 3টে বার্থ কেউ ছিল না। ওদিকে সাইড লোয়ারে একজন ট্রেনে ওঠার পর থেকেই মাথা পর্যন্ত মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই লোকটা জামতারা স্টেশন থেকে ট্রেনে উঠে 13 সিট খোঁজার জন্য গলাবাজি করে কামরা একেবারে গরম করে দিল। বুঝলাম বাঙালি। আমি একটা বালিশে হেলান দিয়ে বসেছিলাম। লোকটা আমার উল্টো দিকের বার্থে বসে বলল, এবার মামলাটার মধ্যে একটা বাঙালি বাঙালি ব্যাপার আছে, নিশ্চয়ই বাঙালি। আমি হেসে ফেললাম, ঠিক ধরেছেন। লোকটা প্রত্যুত্তরে হেসে বলল, যাক, গোয়েন্দা হওয়া তাহলে সার্থক আমার। আচ্ছা, আপনি গোয়েন্দা? আমি সরাসরি নিজের চোখে কখনো কোনো গোয়েন্দা দেখে না। ইয়াস, গোয়েন্দা। জামতাড়ায় এসেছিলাম একটা রেডে, জানেন তো, যত সাইবার ফ্রডদের এলাকা। দিল্লির একজন বয়স্ক লোকের পেনশনের পুরো টাকাটা মেরে দিয়েছিল, ধরতে পেরেছি পুরো গ্যাংটাকে। বাহ, খুব ভালো। আর আপনার দলের বাকিরা? লোকটা 2টো ব্যাগ এনেছিল। একটা ছোট ব্যাগ সিটের উপরে রাখলো, বড় ব্যাগটাকে সিটের তলায় ঠেলে দিতে দিতে বলল, ওরা ফিরে গেল আসানসোলে, আমার বেনারসে একটা কাজ আছে, ওদিকেই যাচ্ছি। ও আচ্ছা। লোকটা ছোট ব্যাগ থেকে একটা ক্যামেরা বের করে বলল, এই জিনিসটা সিজ করেছি, বুঝলেন, দুর্জয় চৌধুরী, মারাত্মক ক্রিমিনাল, বেটা মহা ঘুঘু। একটা নকল কোম্পানি বানিয়েছিল ক্যামেরাওয়ালা নামে, ক্যামেরার ফটোগ্রাফি আবারও শখ। ওই ফিল্ডেই সুন্দর ফাঁদ পেতেছিল। লোকদের ফোন করে বলতো, আমি ক্যামেরাওয়ালা থেকে বলছি, আমরা সব পুরনো ক্যামেরা কিনি, অ্যান্টিক ক্যামেরা হলে আরো ভালো। তারপর সে লোকগুলোকে এমন সব দাম বলতো যে দামে যে কেউ তার যে কোনো ক্যামেরা বেচতে রাজি হয়ে যাবে। তখনই শুরু হতো এদের আসল খেলা। বলতো, ক্যামেরা নিতে আসছি আপনার বাড়িতে। ঠিকানা নিয়ে নিত, বেছে বেছে কম সদস্যের পরিবারকে এরা টার্গেট করতো। আর এর মধ্যে সব খোঁজ খবরও নেওয়া হয়ে যেত। 4 জন যেত। বাড়ি গিয়ে ভদ্রভাবে কথা বলতে বলতে হঠাৎ পকেট থেকে স্প্রে বার করে চোখে মুখে ঢেলে দিয়ে অজ্ঞান করে সমস্ত ডাকাতি করে চলে আসতো। কি ভয়ঙ্কর ব্যাপারটা একবার ভাবুন। আরে বাপরে, হ্যাঁ শুনেছি এরকম, মানে এরা এসবই করে। আমি তো একদিন জানতাম এরা সব সাইবার গ্যাং। এখন কি এরকম ফিজিক্যালিও শুরু করেছে নাকি? ওরা বুঝে গেছে শুধু সাইবারে আর পারবে না, লোকজন চালাক হয়ে গেছে, তো এখন এই ধারাটা খেলতে শুরু করেছে। যদিও এই গ্যাংটা ধরা পড়ার পর আশা করি কিছুটা দৌরাত্ম্য কমবে এদের। ট্রেনের গতি ইতিমধ্যে অনেকটা বেড়েছে। আমি বুঝতে পারছি আজও রাতে আমার ঘুম আসবে না। মানুষকে কত বুদ্ধি করে আর একজনকে লুটতে হয় একবার ভাবুন তো, কত নতুন নতুন ট্রিক্স বার করতে হয়, ভাবা যায় না। তাহা ঠিক। লোকটা হাতের ক্যামেরা অন করলো, ছবি প্লেব্যাক করে দেখতে দেখতে বলল, বাহ 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 বাহ,
দেখুন একবার এই ছবিগুলো কিরকম সরল, দেখলে কে বলবে এরা এক একটা এত বড় বড় ক্রিমিনাল। দেখুন দেখুন, ক্যামেরাটা আমার দিকে এগিয়ে দিল লোকটা। আমি ছবিগুলো দেখতে শুরু করলাম। ঠিকই বলেছে লোকটা, কম বয়সী কাছে ছেলের ছবি। গ্রুপ ফটোতে কি সুন্দর হাসছে সকলে, আবার একার ফটো আছে। কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে, কেউ ফুটবল খেলছে। দেখে কে বলবে এরা এত বড় বড় অপকর্ম করে বেড়াচ্ছে। ক্যামেরাটা হাতে নিয়ে দেখে বুঝলাম বেশ দামি জিনিস। লোকের রক্ত জল করা টাকা মেরে এই ছেলেগুলো এত দামি একটা ক্যামেরা কিনেছিল। আমি অনেক বছর আইবিডি ব্যবহারে ছিলাম, বুঝলেন। রাস্তাঘাটে ছদ্মবেশে বসে কত কত ক্রিমিনাল ধরেছি, তবে এই ছেলেগুলোর মতো বুদ্ধিমান খুব কম দেখেছি। এরা ভাবতে পারবেন না, মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এলাকা ছেড়ে পালিয়ে যায়, আবার কিছুদিন গা ঢাকা দিয়ে ফিরে আসে। গোটা দেশের কত শহরে যে লুকিয়ে আছে এই জালিয়াতগুলো, আধার কার্ড থেকে শুরু করে কি করে না, সব করে সব। এদের ধরাটাই আমার জীবনের মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছিল একটা সময়। ট্রেন থামলো মধুপুর স্টেশন, কেউ উঠলো না, কেউ নামলেও না, আবার ছেড়ে দিল ট্রেন। আপনি থাকেন কোথায়? আমি কলকাতায় থাকি, বেনারস যাচ্ছি ওই ঘুরতে। বাহ, বেশ ভালো হলো, একটা বাঙালি সহযাত্রী পাওয়া গেল। আচ্ছা, বাঙালি তো পাওয়া যায় না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, আমার জানতে খুব কৌতূহল হচ্ছে, এই ছেলেগুলোকে ধরলেন কি করে? আমার এক বন্ধু ফোন করেছিল, ক্লুটা ওই দিয়েছিল। তারপর আমার গ্যাংয়ের 3টে ছেলেকে আসানসোলে পাঠালাম, ধরলাম ওখান থেকে ওদেরও 3টেকে। তারপরে ওদের ছেড়ে দিয়ে বললাম, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। ছদ্মবেশ নিয়ে ওদের পিছু পিছু চলে এলাম জামতাড়া। বাবা, তাহলে তো খুব পরিশ্রম করতে হলো আপনাকে। তাহলে আর বলছি কি মশাই, পরিশ্রম বলে পরিশ্রম। আরে বাপরে বাপ, আমি একটু চোখ বুঝি। আপনার তো ভাগ্য দিক দেখে মনে হচ্ছে ঘুমোবেন না। আমার রাত্রিরে ট্রেন চলতে চলতে একদম ঘুম আসে না। বেশ, তাহলে ভালোই হলো, আমি একটু ঘুমিয়ে পড়ি। লোকটা পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। আমি ডেকে বললাম, 1 মিনিট, যদি কিছু মনে না করেন ক্যামেরাটা একবার একটু দেবেন। আমি বসেই তো আছি, ছবিগুলো দেখবো। আমার আসলে ছবির ব্যাপারে একটু আগ্রহ আছে। না না, আপনার ভয় নেই, আমি কোনো ছবি ডিলিট করবো না। আরে না না না, আপনি দেখুন দেখুন, ক্যামেরা দেখুন। মোটাই কে কেমন লোক সেটা আমি বুঝি না, একদিনের অভিজ্ঞতা কি জলে যাবে? নেন। আমাকে ক্যামেরা হস্তান্তর করে লোকটা পাশ ফিরে শুয়ে পড়লো। আমি ক্যামেরাটা হাতে নিয়ে একটু অবাক হলাম। আমি জানতাম কোনো জায়গায় রেড করার পরে সিজ করা জিনিসগুলো বাজেয়াপ্ত হয়ে যায়, সিল্ড হয়ে যায়। লোকটা একটা সিজ করা জিনিস, এমন একটা দামি ক্যামেরা নিয়ে ঘুরছে কি করে? যাকে অত ভেবে আমি বা কি করবো। ক্যামেরা দেখার লোভ একেবারেই সামলাতে পারছিলাম না। বরাবরই ক্যামেরার প্রতি আমার একটা আলাদা আসক্তি। প্লেব্যাক করে ছবিগুলো দেখতে শুরু করলাম। না, যে ছেলেটা ছবিগুলো তুলেছে বেশ ভালো তুলেছে, ছবি তুলতে জানে ছেলেটা। আমি প্রত্যেকটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলাম। একটা ছবিতে আসলে অনেক কিছু দেখার আছে, তুললেই তো হয় না। ছবির আলো, ছবির অ্যাঙ্গেল, ছবির ফোকাস, কত কিছু যে দেখার বলে শেষ করা যাবে না। প্রায় 50টা ছবি একটা একটা করে দেখে ক্যামেরাটা বন্ধ করতে গিয়ে কি মনে হলো, আবারও দেখতে শুরু করলাম। এবার একটার পর একটা শুধু একজন লোকেরই ছবি। আমি দেখতে দেখতে উত্তেজিত হয়ে পড়লাম। লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা গাড়ি চালাচ্ছে, লোকটা বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে। কোথায় কোথায় যেন দেখেছি লোকটাকে, চেনা চেনা লাগছে। লোকটা কোথায় দেখেছি, লোকটাকে কোথায়? আমার মাথাটা ভয়ঙ্কর ব্যথা করতে শুরু করলো। ক্যামেরাটা রেখে আমি উঠে বাথরুমে গেলাম। চোখ মুখ ভালো করে জল দিয়ে ধোয়া দরকার। কল খুলে চোখে মুখে জল দিয়ে আয়নার দিকে তাকালাম। চমকে উঠলাম আমি। এ তো আমি, ওই ক্যামেরায়, ওগুলো তো আমার ছবি, আমার। চোখে মুখে জল দিয়ে আবার নিজের বাড়িতে এসে বসতেই দেখি সামনের লোকটা আমার দিকে রিভলভার তাক করে। আমি ভয়ার্ত গলায় বলি, কে আপনি? সেটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় দুর্জয়, গুরুত্বপূর্ণ হলো তুই কিভাবে পালাচ্ছিস সেটা। ভাবতে পারিস না তোকে ধরতে একদম চলে আসবো? আপনি বিশ্বাস করুন, আমার কিছু মনে নেই। আমি কয়েকদিন কলকাতা হাসপাতালে ভর্তি ছিলাম, আমাকে কালকে রিলিজ করেছে। এটুকু আমার ব্যাগের সার্টিফিকেট আছে, ডাক্তারবাবু লিখেছেন। আমার কোনো আগের স্মৃতি আর নেই। ডাক্তারবাবু কোথাও কিছু করতে না পেরে ওর দাদার কাছে আমাকে পাঠাচ্ছেন। উনি আমাকে এসে ট্রেনে তুলে দিয়েছেন। দেখুন চিঠিটা দেখুন। ব্যাগ হাতে চিঠি আর সার্টিফিকেট লোকটাকে এগিয়ে দিলাম। আমি এতক্ষণ লক্ষ্য করিনি, সাইড ডোরে যে লোকটা মাথায় মুড়ি দিয়ে বসেছিল সেও এসে বসেছে লোকটা ঠিক পাশে। সার্টিফিকেটটা দেখে, চিঠিটা দেখে ডাক্তারবাবুকে ফোন করলো। কথা বলে নিশ্চিত হলো
তাই তো ভাবি, দুর্জয়কে এত সহজে ধরলামই বাকি করে। কি হয়েছে, কি হয়েছে রে তোরা? জানি না, জানি না, আমার আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার আগের স্মৃতি কিচ্ছু মনে নেই। কি মনে নেই? আরে তুই ফেরারি আসামি, জামতাড়া গ্যাংয়ের লিডার দুর্জয় চৌধুরী। কি সব ইমপ্রেসিভ অপারেশন করেছিস তুই এককালে। ও, আমি তো তোর ফ্যান হয়ে গিয়েছিলাম রে। ভেবেছিলাম তোকে ধরতে না পারলে তোকে চিঠি লিখে তোরই শিষ্যত্ব নিয়ে নেব। দেখুন স্যার, আমি কিছুই মনে করতে পারছি না। তবে হ্যাঁ, আমার রাত্রিরে ট্রেনে ঘুম হয় না, আমি জেগেই থাকি, আমি এইটুকু জানি। ঠিক আছে, ঠিক আছে, যা যা আসছে আমরা ওখানে নামবো, তোকেও নামাবো, পরের ট্রেনে তোকে নিয়ে কলকাতায় ফিরবো। দেখি তোর কি রোগ হয়েছে, সেরে যাবি, সেরে যাবি, আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ স্যার, যাও হলো বোঝে। ঝাঁঝা আসছে, রাত 1টা। নিঝুম ঝাঁঝা স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। 5 জন শান্তি আমাকে নিয়ে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে বসলো। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এতদিন পরে হঠাৎ ঘুম পাচ্ছে কেন আমি জানি না। রাতে তো ঘুমই হতো না আমার। কে বলছিস? ঘুম পাচ্ছে? ঘুমো ঘুমো, ঘুমোলে ঘুমো, আমি ঠিক টাইমে তুলে দেবো ট্রেন এলেই। আমি চোখ বুঝলাম, শুনলাম লোকটা বলছে, ওইটা বেরাজ, ছেলেটা আজ যাই গুরু, ভালো ছবি কিন্তু তোলে, মানতেই হবে। যাকে স্মৃতি বিভ্রম হয়েছে, ও ঠিক দাওয়াই দিলে ব্যবস্থা করা যাবে। অন্য ওষুধ দেবো, দেখবে হড়বড় করে সব বলে দেবে। স্যার, স্যার, কি হয়েছে? টয়লেটে যাবো স্যার। টয়লেট যাবি? যা। এই সেবাই, যাও, ওর সঙ্গে যাও। একজন সেপাইকে নিয়ে আমি টয়লেটের দিকে হাঁটতে শুরু করলাম। লোকটা বেশ হাত পা ছড়িয়ে বিরাজকে আমাকে ধরার গল্প শুনিয়ে যাচ্ছে। আমি যেতে যেতে থমকে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে ছোট্ট একটা রিমোটে চাপ দিলাম। হাসপাতাল থেকে ছাড়ার আগে আমার জিনিসপত্র ফেরত দেয় যখন, সঙ্গে এটাও ছিল। এটা যে ঠিক কি এতক্ষণ আমি বুঝতে পারিনি, এই মুহূর্তে মনে পড়ে গেছে। আর মনে পড়া মাত্রই রাতের অন্ধকারে ঝাঁঝা স্টেশনে একটা ছোট বিস্ফোরণ হলো। চারদিক ভরে গেল ধোঁয়ায়। আমার সঙ্গে থাকা সেপাইটাকে কাবু করতে আমার 10 সেকেন্ডও লাগলো না। আমার স্মৃতি তো আসলে বাথরুমের আয়নায় নিজের ছবি দেখার সঙ্গে সঙ্গে ফিরে এসেছিল। ক্যামেরা ছাড়াও ওই জিনিসটার যে একটা অন্য ব্যবহার আছে, আরে বেচারা টিকটিকি দা জানতই না। মানে সত্যি এই গল্পটা যে এরকম একটা সমাপ্তি হতে পারে কেউ ভাবতে পেরেছিলেন? আমি তো পড়তে পড়তে অন্তত ভাবিনি। তো গল্প আমাদের এরকমই চমক দেয়। ঘটনাচক্রে এটাও একটা সন্ত্রাসবাদেরই গল্প আমি বলবো। কিছু পুলিশ তো মারা গেল নিশ্চয়ই, আর এই যারা জামতাড়া গ্যাং যারা এরকম কাজ করে তাদেরকে আর কি বলবো। এদের নিয়ে আমাদের চলতে হবে, আবার এর থেকে আমাদের উত্তরণের রাস্তাও খুঁজে বের করতে হবে। জানি না সেটা কিভাবে। আজকের অনুষ্ঠান খুব ভালো হোক, নানা দিক থেকে আলোর ছটায় ভরে উঠুক আমাদের সকলের জীবন। এই সন্ধ্যেটা একটা আলোকিত স্মৃতি হয়ে থাক সবার মধ্যে। ভালো থাকবেন সবাই, নমস্কার।